তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ইতিহাসের 9 নম্বর সেটটা নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক। কূটনীতির রাজপুত্র কাকে বলা হয় বলো তো? এটাও কিন্তু মেটারনিককেই কূটনীতির রাজপুত্র বলা হয়। কূটনীতির জাদুঘর যদি বলো তাহলে কিন্তু বিসমার্ককে। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হতো কী বলা হতো? দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। আচ্ছা, এই দেখো, এটা ডি নাম্বারটা। উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল তৈরি করেছিলেন কে? তৈরি করেছিল এটা তোমার জন কে উড়ন্ত মাকু বা ফ্লাইং শাটল তৈরি করেছিল। দ্য প্রভার্টি অফ ফিলোসফি গ্রন্থটি কে লিখেছেন? এটা তোমার লিখেছেন কার্ল মার্কস লিখেছেন। আচ্ছা, ফ্লোটেন ভেরিন নামক সংগঠনটি গড়ে উঠেছিল, এটা কোথায় গড়ে উঠেছিল? জার্মানিতে গড়ে ওঠে। চীন ও জাপানের মধ্যে শিমোনোসেকি সন্ধি স্বাক্ষর হয়েছিল কত সালে? শিমোনোসেকি সন্ধি স্বাক্ষর হয় এটা তোমার 1895 সালে স্বাক্ষরিত হয়। ইল দুচে নামে কে পরিচিত ছিলেন? মুসোলিনি ছিল। তারপরে বলছে আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? দ্য পিটার দ্য গ্রেটকে বলা হয়। কালো বৃহস্পতিবার ছিল কবে ছিল বলো তো? এটা কিন্তু 24শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দ কিন্তু কালো বৃহস্পতিবার নামে পরিচিত ছিল। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখো। হিটারিয়া ফিলিপ কোন দেশে গড়ে উঠেছিল বলো তো? এটা কিন্তু গ্রিস দেশে গড়ে উঠেছিল। কাকে মুক্তিদাতা জার বলা হয়? তোমার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। কোন গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? দাস ক্যাপিটালকে। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন বলো তো? এটা কিন্তু তোমার প্রিন্স মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিল। জুলাই রাজতন্ত্রের সময়কাল ছিল 1830 সাল থেকে 1848 সাল পর্যন্ত। এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু হ্যাঁ সত্য। জুলাই বিপ্লবের পরেই কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল কবে? 1830 সাল। আর জুলাই বিপ্লবের শেষ হয় ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যে দিয়ে 1848, তাহলে কিন্তু এটা সত্য হলো। আচ্ছা, ব্রেস্ট লিটসবক্সের চুক্তি কবে স্বাক্ষর করে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে এসেছিল? এটা সত্য না মিথ্যা? এটাও তোমার সত্য হবে। তারপরে দেখো, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুম্যান্ড, এটাও তোমার সত্য। এবার বিবৃতি বলেছে ভিয়েনা সম্মেলনে শক্তিসম নীতি গ্রহণ করা হয় এবার কেন? আচ্ছা, তোমার ফ্রান্সকে যথার্থ গুরুত্ব দেওয়ার জন্য, নাকি ইউরোপের সকল রাষ্ট্রের সমান শক্তি করার জন্য, না ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধিকে প্রতিহত করার জন্য? ভবিষ্যতে ফ্রান্সের শক্তি বৃদ্ধিকে প্রতিহত করার জন্য। আচ্ছা, বিবৃতি বলেছে দেখো, ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল। কেন জনপ্রিয়তা হারিয়েছিল বলো তো? আসলে দেখো, ভার্সাই সন্ধি স্বাক্ষরের ফলেই কিন্তু ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়ে ফেলে। এবার বিভাগ গয়ের প্রশ্নগুলো চলো আমরা পিডিএফ থেকে দেখি। মেটারনিক যুগ বলতে কী বোঝো? ইউরোপের ইতিহাসে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিক যুগ বলা হয়। ভিয়েনা সম্মেলন বা 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 সাল পর্যন্ত মেটারনিক ইউরোপীয় রাজনীতির উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। এই সময়কালে তার ইচ্ছা অনুসারে ইউরোপীয় রাজনীতি পরিচালিত হয়েছে। তিনি ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রক। তাই ঐতিহাসিক লুই ফিশার এই সময়কালকে মেটারনিক যুগ বলে অভিহিত করেছেন। কম্বলধারী অভিজাত বলতে কী বোঝো? 1815 সালে এটা অভিজাত হবে, ঠিক আছে। 1815 খ্রিস্টাব্দে পর থিসেলউড নামে 1815 খ্রিস্টাব্দের পর থিসেলউড নামে এক উগ্রপন্থী শ্রমিক নেতার নেতৃত্বে বন্দুকের দোকানে লুঠের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ সরকার শ্রমিকদের সভা নিষিদ্ধ করে। এর প্রতিবাদে 50,000 শ্রমিক সেন্ট পিটার্স ময়দানে সপরিবারে কম্বল কাঁধে জমায়েত হয়। এই সভাকেই কম্বলধারীদের অভিযান বা মার্চ অব দ্য ব্ল্যাঙ্কেটার্স বলে অভিহিত করা হয়। আচ্ছা, ঘেটো কি? কোনো নির্দিষ্ট অঞ্চলে সেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে, তাকেই ঘেটো বলা হয়। প্রথমে ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করে এই ঘেটো শব্দটা ব্যবহৃত হয়। পরবর্তীকালে বহিরাগত মানুষদের বসতি ঘেটো নামে পরিচিত হয়। হিরেনভগ তত্ত্ব বলতে কী বোঝো? ন্যাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন যে জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী, অন্যান্য সব জাতিই বর্ণসংকর। সুতরাং শ্রেষ্ঠ জাতি হিসাবে জার্মানরা বিশ্বের অন্যান্য জাতির ওপর আধিপত্য স্থাপনের অধিকারী। এই তত্ত্বই হলো হিরেনভগ তত্ত্ব নামে পরিচিত। এপ্রিল থিসিস কি? রাশিয়ায় জারতন্ত্রের পতনের পর অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারকে উৎখাত করতে 1917 খ্রিস্টাব্দে
16 এপ্রিল লেনিন তার বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা করেন। তিনি বলেন যে শ্রমিক, কৃষক, সৈনিক, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাশিয়াকে একটি সর্বহারাদের একনায়কতন্ত্র গড়ে তুলতে হবে, যার ফলে সৈনিকরা শান্তি ও কৃষকরা জমি ও শ্রমিকরা রুটি পাবে। একমাত্র বলশেভিক দলের নেতৃত্বেই তা সম্ভব। ভিয়েনা সম্মেলনের নীতিগুলো কী ছিল? ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলো ছিল তোমার ক্ষতিপূরণ নীতি, শক্তিসাম্য নীতি আর ন্যায্য অধিকার নীতি। ঠিক আছে, এই ন্যায্য অধিকার নীতি, এখানে তুমি ন্যায্য অধিকার নীতিটা তুমি অ্যাড করে দেবে। এই যে এই ন্যায্য অধিকার নীতি, এই ন্যায্য অধিকার নীতির মূল উদ্দেশ্য ছিল ইউরোপের যে পূর্বেকার স্থিতাবস্থা বজায় রাখা, এবং এই নীতি অনুসারে ফ্রান্সে বুর্ব রাজবংশ, হল্যান্ডে অরেঞ্জ রাজবংশ, এটা অরেঞ্জ হবে, হ্যাঁ, অরেঞ্জ রাজবংশ, স্পেন, সিসিলি, নেপলসে বুর্ব বংশ, অস্ট্রিয়ায় হ্যাবসবার্গ বংশ, স্যাভয়, জেনোয়া, পিডমন্ট, সার্ডিনিয়ায় স্যাভয় বংশ পুনঃপ্রতিষ্ঠিত হয়। ক্ষতিপূরণ নীতি, এই ক্ষতিপূরণ নীতি অনুসারে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে নেপোলিয়ন সাম্রাজ্যের অংশ থেকে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হয়। এই নীতি অনুসারে ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন প্রভৃতি রাষ্ট্র লাভবান হয়েছিল। অস্ট্রিয়া উত্তর ইতালিতে লম্বার্ডি, ভেনেসিয়া, টাইরল প্রভৃতি প্রদেশ পায়। মধ্য ইতালিতে পার্মা, মডেনা, টাস্কানির ওপর অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। রাশিয়া পায় পোল্যান্ডের বৃহদাংশ, ফিনল্যান্ড ও তুরস্কের বেসারবিয়া বা প্রাশিয়া প্রায় স্যাক্সনির উত্তরাংশ, বোজেন, থর্ন, ডানজিগ, তারপরে পশ্চিমের পোমেরানিয়া, রাইন নদীর বাম তীরবর্তী অঞ্চল, ইংল্যান্ডের ঔপনিবেশিক স্বার্থে ক্ষতিপূরণ হিসাবে নেয় ও ভূমধ্যসাগরের পাল্টা দ্বীপ, মরিশাস, হেরিগ্ল্যান্ড, সিংহল প্রভৃতি। শক্তিসাম্য নীতি দেখো, এই নীতিটি শক্তির ক্ষেত্রে সমতা আনার লক্ষ্যে এই রচিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ফ্রান্সের সামরিক শক্তিকে ভেঙে দুর্বল করে দেওয়া, যাতে ফ্রান্স ভবিষ্যতে আর শক্তিশালী হয়ে উঠতে না পারে। ফ্রান্সে মিত্রপক্ষে সেনা মোতায়েন রাখার ব্যবস্থা করা হয়। মিত্রপক্ষের এই সেনাবাহিনীর ব্যয়ভার ফ্রান্সকেই বহন করতে হবে বলা হয়। মিত্রপক্ষকে 70 কোটি ফ্রাঙ্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয় এবং ফ্রান্সের শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গঠন করা হয়। ফ্রান্সের পূর্ব সীমান্তে রাইন অঞ্চল এবং প্রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয় ও ফ্রান্সের উত্তর পূর্বে লুক্সেমবুর্গ ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয়। ফ্রান্সের দক্ষিণে দক্ষিণে স্যাভয় ও জেনোয়ায় সার্ডিনিয়ার সঙ্গে ও ফ্রান্সের দক্ষিণ পূর্বে সুইজারল্যান্ডের সঙ্গে বেশ কয়েকটি অঞ্চল যুক্ত করে ভিয়েনা সম্মেলন গৃহীত হয়। এই তিনটি নীতিকে বাস্তবায়িত করার মধ্যে দিয়ে প্রাক ফরাসি বিপ্লব অবস্থাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। ইংল্যান্ডেই কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্স সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী ও শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও শিল্প বিপ্লব এখানেই ইংল্যান্ডেই প্রথম ঘটে। এ বিষয়ে পণ্ডিতেরা নানা কারণের উল্লেখ করেছেন। যেমন দেখো, কৃষি বিপ্লব। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে খাদ্য ও কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। তারপরে বিশ্বব্যাপী বাজারের কথা যদি বলো, এই সময় ইংল্যান্ডের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলেও শিল্পপণ্য কেনার ক্ষমতা কিন্তু বেড়েছিল এবং বিশ্বব্যাপী বাজার দেখো, ইংল্যান্ডের উপনিবেশগুলি তাদের পণ্য বিক্রির একচেটিয়া বাজারে পরিণত হয়েছিল। সুলভ শ্রমিক ও মূলধন সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের ক্রমশ জনসংখ্যা বেড়ে যায়। এই সময় থেকে ইউরোপের বহু শ্রমিক রুজি রোজগারের জন্য ইংল্যান্ডে চলে আসতে শুরু করলে ইউরোপে শ্রমিকের যোগান কিন্তু সহজলভ্য হয়ে যায়। তারপরে শিল্প বিপ্লবের জন্য অতি প্রয়োজনীয় উপাদান ছিল মূলধন ও পুঁজি। সপ্তদশ শতকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইংল্যান্ডে এক শ্রেণীর মানুষের হাতে সঞ্চিত পুঁজি বা মূলধন শিল্পে বিনিয়োগের প্রবণতা দেখা দেয়। প্রাকৃতিক পরিবেশের কথা যদি বলো, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইংল্যান্ডে প্রচুর পরিমাণে কয়লা, লোহা, টিন পাওয়া যেত এবং ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া বস্ত্রশিল্পের উপযোগী ছিল। প্রাকৃতিক বন্দর, দেশের অভ্যন্তরে প্রচুর নদীনালা থাকায় কাঁচামাল ও পণ্য পরিবহন চলাচলে কিন্তু অনেক সুবিধা হয়েছিল এবং বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার অনুকূল পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছিল। বেশ কিছু যন্ত্রপাতির সময় উপযোগী আবিষ্কার শিল্প বিপ্লবকে কিন্তু ত্বরান্বিত করে এবং বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার কিন্তু শিল্প বিপ্লবকে ঘটিয়েছিল। আচ্ছা, ভার্সাই চুক্তিকে জবরদস্তিমূলক শান্তি চুক্তি বলা হয় কেন? 1818 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর তোমার পরাজিত জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি তাকে জার্মান জাতীয়তাবাদের ঐতিহাসিকরা অপমানজনক ও জবরদস্তিমূলক শান্তি চুক্তি বলে অভিহিত করেন। জবরদস্তিমূলক শান্তি চুক্তি বলার যৌক্তিকতা কী ছিল? প্রতিহিংসা
পরাজিত জার্মানির মতামতকে উপেক্ষা করে মিত্রশক্তিবর্গ ভার্সাই সন্ধির শর্তগুলিকে একতরফাভাবে রচনা করেছিল। অপমান, এই সকল জার্মান প্রতিনিধি চুক্তি স্বাক্ষরের জন্য প্যারিসে এসেছিলেন। তাদের ঘৃণ্য অপরাধের মতো ব্যবহার করে চরম অপমান করা হয়েছিল এবং সন্ধি স্বাক্ষরে বাধ্য করা হয়। জার্মান প্রতিনিধিদের কাটা তারের বেড়ার মধ্যে ঢুকতে উদ্ধত বেটনিনের সামনে এক প্রকার জোর করে এই সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল। বিমান আক্রমণের ভয় দেখানো, জার্মান প্রতিনিধিদের ভয় দেখানো হয়েছিল তারা চুক্তি স্বাক্ষর না করে তাহলে পুনরায় জার্মানিতে বিমান আক্রমণ চালাবে এবং ন্যায়নীতি লঙ্ঘন করে মিত্রপক্ষ তাদের সামরিক চুক্তি বিন্দুমাত্র না কমিয়ে শুধুমাত্র জার্মানির সামরিক শক্তি হ্রাস করে জার্মানিকে দুর্বল করতে করেছিল। অন্যান্য কারণ, দেখো, জার্মানির খনিজ সম্পদে সমৃদ্ধ অনেক অঞ্চল দখল করে নেওয়ায় পাশাপাশি জার্মানির ওপর বিপুল কী হয়েছিল পরিমাণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। আলসাস লোরেন, পোল্যান্ডের পোজেন, পশ্চিম প্রাশিয়া, ডেনমার্ক, স্লেজুইক, বেলজিয়াম প্রায় মেলমেরি থেকে ভার্সাই সন্ধিতে জার্মানির প্রায় 25,000 বর্গমাইল ভূখণ্ড, 70 লক্ষ অধিবাসী, 15% কৃষিজমি, 12% শিল্পক্ষেত্র কেড়ে নেওয়া হয়েছিল। এই উপরোক্ত কারণগুলোর জন্যই জার্মান নাগরিকদের কাছে ভার্সাই সন্ধি ছিল জবরদস্তিমূলক শান্তি চুক্তি হিসাবে কিন্তু বিবেচিত হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।